এরপরে ইলেকশনের ফলাফল কি হবে? সেটাও আমি আপনাদের বলছি। দেখুন, আমরা যেটা ভেবেছি সেটা হলো বাবা, আপনি প্লিজ আমার সঙ্গে একটু চলুন, আমি সব আপনাকে পরে বলছি। বোমা, এখানে প্রেস কনফারেন্স হচ্ছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। বাবা, কবির প্লিজ বোঝাও না বাবাকে। বাবা, আপনি আমার সঙ্গে চলুন, আমি পরে রাস্তায় আপনাকে সব বুঝিয়ে বলবো। বাবা, জ্যোতি বলছে যখন নিশ্চয়ই কোনো প্রবলেম হবে, তাহলে যাওয়া যাক এখান থেকে। আমরা এক্ষুনি আসছি। এটা তুমি কি বলছো? হ্যাঁ কবির, আমি নিজের চোখে দেখেছি। ওর ব্যাগে গান ছিল, সবাই তোমাদের ছবি তুলছিল, আর ওই লোকটা পার্টি অফিসের এদিকের ওদিকে ছবি তুলছিল। আমার সত্যি খুব ভয় করছে। বাবা, আপনি কাল ওই সভাতে যাবেন না প্লিজ? দেখো মা, তুমি বাচ্চাদের মতন কথা বলছো। এই মিটিং ক্যান্সেল করা যাবে না। দেখো মা, নামী মানুষরা কারণ না কারণ নিশানায় সবসময়ই থাকে। এইরকম ভয় পেলে তো বাড়ির থেকে বেরোনোই যাবে না। বাবা ঠিক বলছে জ্যোতি, আর এমনি তো আমি ওদেরকে কথা দিয়ে এসেছি। আমি মানছি কবির, কিন্তু বড় বড় লোকেরা যখন কোনো বিপদ সংকেত পায় তখন এরকম সভা তো ক্যান্সেলও করে দেয়। এটা তো আমার গদির পেছনেই পড়ে আছে, সবসময় কিছু না কিছু একটা প্রবলেম দাঁড় করিয়ে দেয়। এখন কবিরকে না আটকে দেয়, ওর জন্যই তো আমি ভোটটা পাবো। ওখানে পুলিশ থাকবে, সাথে মেয়র সাহেবের পার্সোনাল সিকিউরিটিও। এতে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, সেটাই তো আমি বোঝাতে চাইছি। তোকে তো সভাতে যেতেই হবে কবির, তখনই তো আমার লক্ষ্য পূরণ হবে। যেখানে তুই দাঁড়িয়ে আছিস সেটা আমার ছেলে বিক্রমের। আপনারা একদম টেনশন করবেন না, আমি নিজে গিয়ে সিকিউরিটির ব্যবস্থা চেক করব, কারোর কিচ্ছু হবে না। আমি জানি তুমি জ্যোতি দিদির কথা শুনবে না, সভাতে যাবেই, কিন্তু আমার একটা কথা তুমি শোনো। আমি এইটা পীর বাবার মাজার থেকে এনেছিলাম, আমি এটা তোমার হাতে বেঁধে দিই, বাবা তোমাকে রক্ষা করবেন। আমার প্রাণে সব থেকে বড় ঝুঁকি তো তুমি নিজে। ভালো হতো কিছুদিন আগে আমার হাতেই টাকা বাঁধত কেউ, তাহলে তুমি আর আসতে না আমার জীবনে। বিক্রম, তুমি তো আগে এরকম ছিলে না। কলেজে তুমি আমাকে কত ভালোবাসতে, একদিন দেখা না হলে তুমি কত চিন্তায় পড়তে, আর এখন তুমি আমাকে দেখতে পর্যন্ত চাও না। ভালোবাসা? আমি তোমাকে আবার কোন দিন ভালোবেসেছিলাম? আরে আমি তো তোমাকে কোনোদিন বিয়েও করতাম না যদি এই সমস্ত সমস্যা না হতো। তোমার মতো ক্যাটাগরির মেয়েদের তো আমি, তোমার সঙ্গে এই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু আমি আমার মন থেকে তোমাকে স্বামী মেনেছি। প্লিজ বিক্রম, তুমি আমাকে ঘৃণা করছো করো, কিন্তু এটা হাতে বেঁধে নাও।
এবার আইন অনুযায়ী আমি ওকে ডিভোর্স দেব আর দ্বিতীয় বিয়ে করব। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি করতে চাইছেন আপনি? সেটাই যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। নিজের স্বামীর কাছে ক্ষমা চাইতে চাইছি। আমি জানি যে উনি ভেঙে পড়বেন, কিন্তু কোনো দিনই পাল্টাবেন না। ক্ষমা চাইলে অন্তত পক্ষে বারবার ডিভোর্সের কথা তো বলবেন না। আমার বিয়েটা তো বেঁচে যাবে। ঠিক আছে, আপনার যদি তাই মনে হয় তাহলে যান, বাঁচিয়ে নিন আপনার সংসারটা। আপনার কি সত্যি মনে হয় এই বিয়েটার কোনো অর্থ ছিল? যা ছিল সেটা আমার জন্য যথেষ্ট। যদি আমি একটা সাধারণ মেয়ে, তোমার মতন নই, আমি তো মরেই যাব। দিদি আপনি... হ্যাঁ জ্যোতি, এটাই সত্যি। তুমি একা কোনোদিনই ছিলে না, তোমার সাথে তোমার বাবা মা ছিল। তুমি শিক্ষিত, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আর না আমি তোমার মতন শিক্ষিত। ব্যাস শুধু একটাই দাদা আছে, যার কাছে আমি বোঝা হয়ে থাকতে চাই না। বিয়ের অর্থ কি সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু এটুকুই জানি যে যে কোনো মূল্যে আমার বিয়েটা বাঁচাতেই হবে। গিয়ে ক্ষমা চাইলে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। উনি হয়তো ক্ষমা করে দেবেন। আর তারপরে? তারপরে কি? এত বছর ধরে যেভাবে বেঁচে এসেছে এই মহলে, বাকি জীবনটাও কাটিয়ে দেব। দিদি, আমি কখনোই আপনার স্বামীর থেকে আপনাকে দূরে করতে চাই না। আমি তো শুধু এইটুকুই চাই যে দাদা যেন নিজের ভুলটা বুঝতে পারেন, আপনাকে সম্মান করেন। শুধু ক্ষমা চেয়ে নিলে কি হবে? উনি ভাববেন যে আপনার সাথে উনি যা চান তাই করতে পারবেন। উনি কখনোই ডক্টরের কাছে যাবেন না, আবার আপনাকেই অপমান করবে। তারপর নতুন কোনো বাহানায় ডিভোর্স দিয়ে দেবে, তারপর আবার বিয়ে করবে, যেমন আগে দুজন স্ত্রীর সঙ্গে করেছেন উনি। বৌদি, পালিয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। 15 দিন তো সময় দিয়েছেন উনি আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার জন্য। কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। ব্যাস একবার নিজেকে একটু বিশ্বাস করে দেখুন। আর যদি তাও আপনার মনে হয় যে ক্ষমা চেয়ে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে আপনি যান, আমি আপনাকে আটকে রাখবো না। আমাকে ক্ষমা করে দিও জ্যোতি। তুমি ঠিকই বলছো, ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে না। আমাদের মতন মেয়েদেরকে নিজের অধিকারের জন্য লড়তে হবে। একদিন তো মরতেই হবে, তাহলে আমরা লড়াই করেই মরি। অন্তত জেতার আশাটুকু তো থাকবে। আরে কি করছো তুমি? আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিচ্ছি, ঠিক আছে? যতক্ষণ আমি না বলবো চোখ খুলবে না, এইভাবেই দাঁড়িয়ে থাকবে।
ঠিক আছে। নো চিটিং। হ্যাঁ হ্যাঁ। ওকে। সামনে কি দেখা যাচ্ছে? অন্ধকার। ভেরি গুড। এ নাও। খোলো। চোখ? না, এই প্যাকেটটা। এবার খোলো চোখটা। তুমি বলছিলে না অনেকদিন ধরে আমাদের ছবি নেই কোনো বিয়ের, তাই এটা ফ্রেম করে বানিয়ে এনেছি। ঠিক আছে না? একটু রাইটে, রাইটে, রাইটে। রাইট। আরে এখানে মাঝখানে, ওই যে সেন্টারে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো? গভীর, এটা তো ভালো লক্ষণ নয়। জ্যোতি, কামন, তুমি এগুলো কবে থেকে ভাবছো? যাই হোক, তুমি কালকে সভাতে যাবে না প্লিজ? বাবাকেও বলে দাও না যাতে না যায়। আচ্ছা, তুমি কি চাইছো লোক তোমার স্বামীকে ভীতু বলুক? হ্যাঁ, তাহলে দাও, আমাকে দাও, দাও না। এই দেখো না, হুকটা লুজ হয়ে গেছিল, এই জন্য বেরিয়ে গেছে। সিম্পল, আমি ঠিক করে দিচ্ছি। তারপর আমি তোমাকে পরিয়েও দেবো, তারপর তুমি দেখো না কিরকম ভালোবাসা বাড়ে, তারপর কিভাবে আমার বয়স বাড়ে। আসো। হয়ে গেছে তো? সারা জীবন এইভাবেই জ্বালিয়ে যাব, চলবে তো? কবির,
কবির, আরে কি হয়েছে? এসব? আরে হ্যাঁ, আরে ভয় পাওয়ার কিছু নেই। ওই আমরা ফটো ফ্রেম ঠিক করছিলাম তো, ওর থেকে একটা পেরেক পড়ে গেছিল। আমি বাথরুম যাওয়ার জন্য উঠলাম, পায়ে ফুটে গেল। ভয় পাওয়ার কিছু নেই, আমি ব্যান্ডেজ ট্যান্ডেজ সব করে নিয়েছি। এটা মনে হয় 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আগে আমি পার্টি অফিসে ওই লোকটার হাতে গান দেখেছিলাম, আর এখন তুমি বিছানায় ছিলে না, আর এই রক্ত। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। কবির, তুমি আমাকে ডাকোনি কেন? কেন করো তুমি এরকম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলো তো, তুমি ঘুমোচ্ছিলে, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমাকে ডাকতে ইচ্ছা করছিল না। কবির, বাবা, এটা শুভ লক্ষণ নয়। কবির, তোমার মনে আছে তো কাল রাতে আমার মঙ্গলসূত্রটা? বাবা, আপনাদের দুজনের এই সভায় যাওয়া ঠিক হচ্ছে না। জ্যোতি, তুমি পড়াশুনো শিখে কি কুসংস্কারের মতো কথা বলছো? দেখো, ওই দিন তুমি ওই লোকটাকে দেখেছিলে না হাতে গান নিয়ে, আর ওটাই তোমার মনে ভয় ধরিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। জীবনে বাঁচা মরা সব ভগবানের হাতে, শুধু ভগবানের উপর তো বিশ্বাস করো। যাই হোক, আমি তোমাদের সঙ্গে যেতে পারি? বৌমা, ওখানে গিয়ে তুমি কি করবে? কবির ঠিকই বলছে, ভয়টা হলো মানুষের মনের একটা বড় ভুল। আর যতক্ষণ পর্যন্ত দেবী মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমাদের কিচ্ছু হবে না। এবার তুমি একটু হেসে আমাদের বিদায় দাও। চলো বাবা। মা, আমার স্বামী, আমার পরিবার আর আমার প্রিয়জনদের তুমি রক্ষা করো। ছোট মালকিন, একটা কুরিয়ার এসেছে। থ্যাংক ইউ। হ্যাঁ। কি পাঠিয়েছে? নামও তো লেখেনি।
এরকম হতে পারে না যে মানুষটা অন্যের সুখের জন্য নিজের জীবনের পরোয়া করে না, দিনরাত অন্যকে সাহায্য করে বেড়ায়, তার কোনো ক্ষতি তুমি করতে পারো না। যদি আমি মন থেকে তোমাকে ভক্তি করে থাকি, যদি আমার প্রার্থনায় শ্রদ্ধা থেকে থাকে, যদি আমার সতীত্বতে শক্তি থেকে থাকে, তাহলে আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। আর তুমি সাহায্য করবে আমাকে। ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। ওকে ম্যাডাম। কোথায় আছো কবির? ফোনটা প্লিজ তোলো। মহিলাদের আমরা দেবী মনে করি। এই দেশের উন্নয়নের জন্য মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। মেয়র বাবু জিন্দাবাদ, মেয়র বাবু জিন্দাবাদ, মেয়র বাবু। এই জন্য আমরা আমাদের এই অঞ্চলে মহিলাদের জন্য একটা কলেজ স্থাপন করছি, যাতে যেসব মেয়েরা বিয়ের পরে আর পড়বার সুযোগ পায় না, তাদের দ্বিতীয়বার আবার পড়াশোনা করবার এবং অন্য কোনো কাজ করবার সুযোগ পায়। কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব। এই সমস্ত কাজ আমার নিজের নয়, এতে আমার যে সঙ্গ দিয়েছে সে হলো আপনাদের ভালোবাসার কুমার বাবু, আমার ছেলে কবির। কুমার সাহেব 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 কুমার সাহেব। ড্রাইভার, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? আর কিছুক্ষণেই পৌঁছে যাব, 5 মিনিটে। হে ভগবান, কি হলো? গাড়িতে দাঁড় করালেন কেন? এক্ষুনি চেক করছি। কি হয়েছে? ম্যাডাম, টায়ার পাঞ্চার হয়ে আছে, আপনি গাড়িতেই বসুন, আমি পাল্টে আনছি। এখান থেকে আরেকটু দূরে, তাই না সভাটা? হ্যাঁ। আর এখন আমি আপনাদের প্রিয় কুমার বাবু কবিরকে অনুরোধ করব আপনাদের কাছে তার বক্তব্য রাখতে। কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব। আপনাদের থেকে অনেক ছোট, তাই আপনাদের সবাইকে প্রণাম। কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব। আমি কোনো নেতা নই, আমি শুধু আপনাদের সেবক মাত্র। আর আমি কিছু বলার আগে আমি চাই আপনাদের জন্য কিছু করে দেখাতে। কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব। কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব কুমার সাহেব। এ তো আমাকে ইলেকশনে হারিয়েই ছাড়বে।
জানি না এখন আবার কি শোনানোর জন্য আসছে। কবির, কবির, কবির তুমি চলো এখান থেকে, তোমার খুব বিপদ। কেউ আমাকে তোমার একটা ছবি পাঠিয়েছিল যেটাতে মালা দেওয়া ছিল, তো তুমি চলো এখান থেকে, আমার ভয় করছে। চলো কবির। এক মিনিট জ্যোতি, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে, কি এইসব? তুমি আমার চিন্তা করো না, তুমি চলো এখান থেকে, তোমাকে আমার দিব্যি। তাহলে এই হচ্ছে নিশানা। দেখো মা, এখানে কিচ্ছু হবে না। দেখো কত সিকিউরিটি রয়েছে, তুমি শুধুই আমি চিন্তা করছো। কবিরকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না। কবির চলো তুমি এখান থেকে, চলো চলো বলছি। জ্যোতি, 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 কবির, এটা তো ভালো লক্ষণ নয়, তাই না? জ্যোতি কামন, তুমি এরকম ভাবতে শুরু করেছো? যাই হোক, তুমি কালকের ওই সভাতে যেও না প্লিজ। এসব কি করে হলো? ও আমাদের সবাইকে বারণ করেছিল, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য নিজে সামনে চলে এসেছে। তুমি চিন্তা করো না ঠাকুরপো, যদি কারোর সাথে কখনো অন্যায় করেনি, ওর কোনো ক্ষতি হতে পারে না, ও ভালো হয়ে যাবে। কেমন আছে ডক্টর? দেখুন, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, উনি এখন বিপদমুক্ত। অ্যাকচুয়ালি গুলি ওনার শরীর ছুঁয়ে বেরিয়ে গেছে।
কিছুক্ষণ পরে আপনি ওনার সাথে দেখা করতে পারেন। খুব খারাপ দেখতে লাগে তুমি কাঁদলে। আমার একটু প্রশংসা করো না। তোমার তো এই ব্যান্ডেজ পরা অবস্থাতেও আমাকে সুন্দর লাগে, তাই না? এই হসপিটালের লোকগুলো সবসময় সাদা ব্যান্ডেজ কেন বাঁধে গো? কালারফুল ব্যান্ডেজ কি থাকে না এদের কাছে? তুমি এটাই বলতে না এক্ষুনি? কেন এলে তুমি? যদি কিছু হয়ে যেত তাহলে আমি জানতাম তুমি আমার কোনো ক্ষতি হতেই দেবে না। কি দেখছো এভাবে? জীবন দিয়ে দিতে পারো আমার জন্য? না, একসাথে বাঁচতে চাই না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি দেবে। 7 জন্ম একসাথে থাকবো কথা দিয়েছি। তুমি তো আবার 2-4টে জন্ম বাড়িয়ে দিয়েছ, সেই দিন আবার 7 পাকে ঘুরে। এত তাড়াতাড়ি তো তোমার পিছু ছাড়ছি না আমি। আমিও না। থ্যাংক ইউ। একমাত্র এটাই তোমার প্রাণ বাঁচিয়েছে। সারা জীবন এর কাছে ঋণী থাকবো আমি। দিদি, আজ আমাদের বৌমা সাবিত্রীর মতো
যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ছিনিয়ে এনেছে। তুমি আমায় ঋণী করে দিলে মা। যদি আমাদের কবিরের কিছু হয়ে যেত তাহলে। এইভাবে নিজের প্রাণ বিপদে ফেলা উচিত হয়নি তোমার। প্রথমে তোমার সিকিউরিটিদের ইনফর্ম করা উচিত ছিল। একটু সাইড দিন। প্লিজ আপনারা ওনাকে রেস্ট নিতে দিন। আপনাদের মধ্যে কেউ একজন ওনার সাথে থাকতে পারেন। বাবা আমি থাকছি জ্যোতির সাথে। চলো। তোমার নিশানা নাকি খুব ভালো। জ্যোতি বেঁচে গেল। মন দিয়ে শোনো এবার। কবিরের কথায় পুলিশ তোমায় পাগলের মতো খুঁজছে। শহর ছেড়ে দাও। কার সঙ্গে কথা বলছিলে তুমি? কাকে শহর ছাড়বার কথা বলছো? না মানে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। এই শহরের কি হয়েছে কে জানে। এত টাইট সিকিউরিটির পরেও এরকম ঘটনা। মুখী, দেখো এই ঘটনার পিছনে তোমার হাত নেই তো? কি উল্টোপাল্টা বলছেন মেয়র সাহেব? আমি কেন এরকম করতে যাব? মেয়েদের মন দেবতারাও বুঝতে পারে না, আর তোমার মন এর চাইতেও দুর্বোধ্য। আমি এমনিই জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না তুমি। মা তুমি তো কবিরকে মারবে বলেছিলে, তাহলে এইসব কি? বাড়ি চল, তারপর বলছি। আমি কখনো কবিরকে মারতেই চাইনি। যদি ও মরে যেত তাহলে জনগণ মেয়র সাহেবকে জিতিয়ে দিত। কবিরের যদি কিছু হয়ে যায় তাহলে জ্যোতি মহান হয়ে যেত। আমি তো সবসময়ই জ্যোতিকেই মারতে চেয়েছিলাম। তাই যখন আমি জানতে পারলাম যে জ্যোতি কবিরের কাছে ওই চেকটা নিয়ে যাচ্ছে, তখন আমি ওকে বন্দুকটা সাথে নিয়ে যেতে বলি। ও জেনে বুঝে জ্যোতির সামনে এসেছিল, যাতে জ্যোতির মনে হয় যে কবিরের বিপদ আছে, তাহলেই জ্যোতি ওর আশেপাশে থাকবে। কিন্তু মেয়র সাহেব আর কবির জ্যোতিকে সঙ্গে নিয়ে গেল না। তাই জ্যোতিকে কবিরের কাছে আবার পাঠানোর জন্য আমি কবিরের ফটোতে মালা পরিয়ে পাঠালাম, যাতে জ্যোতি ওই সভাতে যায়। কিন্তু ভাগ্য, যদি জ্যোতি মরে যেত তাহলে কবির জ্যোতির শোকে পাগল হয়ে যেত, আর কবিরকে ছাড়া মেয়র সাহেব ভোটে জিততে পারত না। প্ল্যানটা তোমার খুব ভালো ছিল মা, কিন্তু সবকিছু বিফলে গেল। ওই জ্যোতির ভাগ্য এতটাই ভালো। কিন্তু মা এবার কি করবে? কিচ্ছু না, এখন আমাদের শান্ত থাকতে হবে, কারণ মেয়র সাহেব আমাদের সন্দেহ করছেন। হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে কেন বলো তো? হ্যাঁ, ওই মেঘ ডাকার আসল কারণ হলো ভালোবাসা। আর ভগবান এটাই চাই যে আমি তোমাকে খুব ভালোবাসতে থাকি, এই জন্য মেঘ ডাকছে। খাও। আর খাবো না। চুপ, খাও। ভেরি গুড। ব্যাস। গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন ম্যাম? ওকে।
এই মেডিসিনসগুলো আনতে হবে। আর কেউ কি নেই আপনার সঙ্গে? না, আমি একাই ম্যানেজ করব। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। এটা লাস্ট কিন্তু হ্যাঁ, আগে তো খাও। ভেরি গুড। আর এই যে বাকি পিসগুলো আছে না, গুড গার্লের মতো শেষ করবে। আমি এক্ষুনি যাচ্ছি, ওষুধ নিয়ে এসেছি। কি হলো? তুমি এখানে কি করছো? আর বিছানা থেকে উঠে এখানে চলে এলে? জানি না, ওই সুন্দর হাওয়া দিচ্ছিল তাই। না কবির, আমার কেন মনে হলো কেউ আমাকে ডাকছে, কেউ আমার নিজের কেউ। ওই আমি জানি না আমি এখানে কেন চলে এসেছি। ওষুধের প্রভাব পড়েছে এটা তোমার উপর। গেছে, চলে এসো। না না কবির, কেউ একজন আছে। হ্যাঁ, কেউ আমার নিজের, আমাকে ডাকছে। এখানে কেউ নেই, চলো এসো এসো। দেখুন না ডাক্তারবাবু, ওর কি হয়েছে? সকাল থেকে শুধু কেঁদেই চলেছে। দেখুন, আপনি ভয় পাওয়ার কিছু হয়নি। আসলে ব্যাপারটা হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই একটু জ্বর এসেছে। আমার মনে হয় আজ রাতের জন্য অবজারভেশনের জন্য ওকে এখানেই রেখে যান। ওর মা কোথায়? এই তো সোনা, কি হয়েছে?
যেন কেউ করে শোনা। আরে বাবালে কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, দেখো সব ঠিক হয়ে যাবে। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এই তো শান্ত আমা, কিচ্ছু হয়নি। আমি তো কখন থেকে চেষ্টা করছি চুপ করাতে, কিন্তু আপনি তো। মিসেস জ্যোতি, আপনি এখানে কি করছেন বলুন? আপনার তো নিজের রুমে রেস্ট নেওয়া উচিত, তাই না? ডক্টর, আসলে বাচ্চাটা খুব কাঁদছিল, তাই আমি থাকতে পারলাম না। স্যার, ওনার কোলে যাওয়ার পর তো বাচ্চাটা চুপ করে গেছে আর খেলা করছে। দেখুন না স্যার, আমি কখন থেকে চেষ্টা করছিলাম, কিন্তু আর জ্বরও নেই এখন? জ্যোতি, তুমি এখানে কি করে চলে এলে? বিছানায় দেখতে না পেয়ে আমি তো পাগল হয়ে গেছিলাম। আসবেই যখন, একবার তো আমাকে বলতে পারতে, আমিও চলে আসতাম তোমার সাথে। মিস্টার কবির, আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান। বাচ্চাটা এখন ভালো আছে, আর এখন ওনারও রেস্ট নেওয়ার দরকার। আসো, চলো। এই নিন ডাক্তারবাবু, আপনি যে ওষুধগুলো বলেছিলেন নিয়ে এসেছি। দেখুন পঙ্কজবাবু, এখন এই ওষুধগুলোর কোনো প্রয়োজন নেই। বাচ্চার গায়ে এখন কোনো জ্বর নেই। দেখুন, ওই আমার মনটা খুব অস্থির লাগছে, তাই ভাবছিলাম যে হাসপাতালে জ্যোতির সাথে দেখা করতে যাব, ওর জন্য কিছু খাবারও বানিয়ে নিয়ে যাব। ওই রাত অনেকটাই হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাকে ঘুম ভাঙলো তাহলে তোমার? আজকাল কি সব কাজ তুমি আমাকে জিজ্ঞেস করে করো নাকি? তুমি তো দিনের বেলা ওর সঙ্গে দেখা করতে গেছিলে, আমাকে জিজ্ঞেস করে গেছিলে। তাই জন্য এইসব নাটক বন্ধ করে দাও। এসব দিয়ে কোনো কাজ হবে না। আর এমনিতেও আমি আর তোমার স্বামী নই। আমি তো সইটাও করে দিয়ে এসেছি ওই ডিভোর্স পেপারে। তোমার হাতে 14 দিনের সময় আছে, তারপরে ডিভোর্স, তোমার হাত থেকে মুক্তি। তারপর ধাক্কা মেরে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো আমি। না 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 না, তোমার ওই রক্ষাকর্তা জ্যোতি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। হতে পারে যে ও তোমাকে এই বাড়িতে রেখে নিল আমার আর আমার নতুন বউয়ের ফরমাইশ খাটতে। হ্যাঁ,
কি হলো, কি দেখছো? ডক্টর নাকি তুমি? চিন্তা করো না, ডক্টর তোমাকে কোনো ইঞ্জেকশন কিচ্ছু দেবে না। ওনারা আজকে তোমাকে ডিসচার্জ করে দিয়েছে, এই জন্য আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। হ্যালো, কি দেখছো? ওই কাল ওই রুমে একটা বাচ্চা ছিল না, ভাবলাম যে যাওয়ার আগে একবার দেখা করে যাই। ও মনে হয় ঘরে চলে গেছে মা বাবার সাথে, ঠিক হয়ে গেছে হয়তো, তাই না? কিন্তু কবির, তুমি দেখেছিলে কালকে ওর বাড়ি থেকে তো কেউ আসেনি, না ওর মা না বাবা। যদি তুমিও না কারোর সাথে এমন ভাবে মিশে যাও যেন। না না, ওকে দেখে না কেমন কেমন যেন মনে হলো খুব নিজের কেউ, খুব আপন আমার। আর তুমি দেখলে না, ও আমার কোলে এসে চুপ করে গেছিল একদম, আমার গালে হাত দিচ্ছিল। আর ও তুমি জানো আমার একটা কথা বলি, খুব তাড়াতাড়ি তোমার কোলেও একটা বেবি আসবে। ওখানেই দাঁড়াও। মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছো তুমি আমাদের কবিরকে, বরণ তো করতেই হবে। তোমার তো কোনো নাটকের দলে থাকা উচিত ছিল। এবার আমি বাকিটা করে নিচ্ছি। এবার লঙ্কাটা পুড়িয়ে দেব। কাকিমা, আপনার হয়তো একটু সমস্যা হবে, আপনি সহ্য করতে পারবেন তো? ওই জীবন মৃত্যুর প্রশ্ন তো। বৌদি আপনি। ঠাকুরপো, তুমি চুপ করে থাকো। জানো, আমাদের গ্রামে এরকমই হয়। নিশ্চয়ই কারোর কুনজর পড়েছে ওর ওপর। কুনজর কাটাও, কিন্তু এই টোটকা কতদিন জ্যোতিকে বিপদ থেকে রক্ষা করবে? বেঁচে থাকো। তুমি বুঝতে পারবে না, তোমাদের দুজনকে সুস্থ অবস্থায় দেখে আমি কতটা আনন্দ পাচ্ছি। যে এই পাপ কাজটা করেছে তাকে কোনোভাবেই ক্ষমা করব না। আমরা খুব তাড়াতাড়ি
তাকে ধরে যোগ্য শাস্তি দেব। জ্যোতি, ছোট ছোট ঘটনায় তুমি সবাইকে শত্রু করে নাও। হতে পারে তোমারই কোনো পুরনো শত্রু যে কবিরের ক্ষতি করতে চায় তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি বলতে চাইছি যে কোনো বন্ধু তো মারতে চাইবে না, কোনো শত্রুই নিশ্চয়ই। তাই তুমি এমন কিছু করো না যাতে সবাই তোমার শত্রু হয়ে যায়। কাকিমা, যখন আমরা কোনো ভালো কাজ করতে যাই অনেক খারাপ লোকদের অনেক সমস্যা হয়, কিন্তু শেষে জিত সবসময় সত্যেরই হয়। আর আমার মনে হয় এমন কেউ আছে যে চায় না বাবার জয় হোক, এই জন্যই সে নাক গলাচ্ছে। খুব মিস করেছি তোমাকে আমরা। তুমি এই বাড়িতে না থাকলে কেমন যেন একটা ভয় করে। হ্যাঁ জ্যোতি, আমি তো। কি হয়েছে দিদি? আমি যখন ছিলাম না দাদাকে কিছু? শুধু মনে করিয়েছেন যে আমাদের ডিভোর্সে আর 14 দিন বাকি আছে। সব ঠিক হয়ে যাবে দিদি। আমি জানি এই 14টা দিন আপনার কাছে খুব কঠিন হতে চলেছে, কিন্তু আমার মন বলছে যে এই কঠিন দিনগুলোর পর সুখের দিন আসবেই। শুধু নিজের সাহস হারাতে দেবেন না। দিদির কথাগুলোও না মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিকেও আশার আলো দেখায়। এই আমাকেই দেখো না, সেদিনই আমি আত্মহত্যা করতে গেছিলাম, আর আজ দিদির জন্যই আমার সন্তান নিজের বাবার পরিচয় পেয়েছে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দিদি আমার সাথে আছে যখন, বিক্রমও আমাকে নিশ্চয়ই স্বীকার করে নেবে। শুধু আমি পাশে থাকলে হবে না, তোমাকে কিন্তু তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে। তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। উদ্দেশ্য সৎ হলে জয় ঠিক হবে। আরে না 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 সোনা, কাঁদে না। জ্যোতি, হ্যাঁ কি হয়েছে? কিছু না। এই তো শোনা, একটু শান্ত হও। এসো। জানতে পারি সে কে? যার ভাবনায় আমার স্ত্রী ডুবে আছে। কিছু না তো। কিছু তো নিশ্চয়ই আছে, কিন্তু যাই হোক খুব মিষ্টি। বলবো কেন? কারণ আমার স্ত্রীর মুখটা 100 পাওয়ার বাল্বের মতো জল করছে। ওই হসপিটালের ওয়ার্ডে ওই বাচ্চা মেয়েটা ছিল না, কি মিষ্টি ছিল তাই না? কবির, তোকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে। অফিস যাওয়া ক্যান্সেল, চলো আসো আসো। আরে আরে আরে, ইলেকশন আছে আর তুমি রোম্যান্স নিয়ে পড়ে আছো। যাও তো তুমি। কেন? ভালো। ঘড়ি কোথায় গেল?
হয়তো ওই হসপিটালে ফেলে এসেছি আমি। চলো, কোনো ব্যাপার না, আমি পার্টি অফিস থেকে ফিরে এসে নিয়ে আসবো। না না, তুমি ছেড়ে দাও না, আমি গিয়ে নিয়ে আসবো। তোমার তো অনেক কাজ আছে নিশ্চয়ই। তোমার বিশ্রামের দরকার আছে, ঠিক আছে? বাড়িতে থাকো, বিশ্রাম করো, কোথাও যাবে না তুমি। আমি একদম ঠিক আছি, তোমার উচিত নিজের খেয়াল রাখা। প্লিজ তুমি সিকিউরিটি ছাড়া কিন্তু কোথাও একা যাবে না। আর হ্যাঁ, বেশি হিরো সাজার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মানে তুমি যেতেই চাইবে তাই না বাচ্চার সাথে দেখা করতে? গাড়ি নিয়ে যেও। এক্সকিউজ মি, আমি রুম নাম্বার 12-তে অ্যাডমিট ছিলাম। আমার ঘড়িটা ফেলে এসেছিলাম। জ্যোতি কবির প্রতাপ? হ্যাঁ, এটা তো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি, ওই কাল রাতে এখানে একটা বাচ্চা ছিল, চলে গেছে? না, সকালে ওর জ্বরটা কমেছিল, কিন্তু হঠাৎ আবার শরীরটা খারাপ হয়েছে। আইসিইউতে আছে। এক্সকিউজ মি। আইসিইউ? হঠাৎ কি হয়ে গেল এমন? ওর বাবা মাও তো ছিল না ওখানে। চুপ করো সোনা, কাঁদে না। চুপ করো, চুপ করো, চুপ করে যাও সোনা। এই তো আমরা আছি, চুপ করো। এই তো, এই তো, চুপ করো সোনা, এভাবে কাঁদে না, চুপ করো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।